আচ্ছা, আজকে তোমাদের আমি পড়াবো এনজাইম। এনজাইম দুইটা পার্ট করেছি, আজকে প্রথম পার্ট। এখানে আমরা এনজাইম সম্পর্কে জানবো, এর ক্লাসিফিকেশন, এরপরে কোএনজাইম, কোফ্যাক্টর এবং এনজাইমের কাজকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে সেগুলো সম্পর্কে আইডিয়া নিব। তো প্রথমে আসি আমরা এনজাইম। হোয়াট ইজ এনজাইম? এনজাইম আমরা জানি এটা হচ্ছে প্রোটিন ক্যাটালিস্ট। যে কোনো কেমিক্যাল রিয়াকশনে একটা ক্যাটালিস্ট যখন থাকে তখন সেটা কেমিক্যাল রিয়াকশনের রেটকে ইনক্রিজ করে, হ্যাঁ, কিন্তু শেষে রিয়াকশন শেষে সেটা আবার আনচেঞ্জড থাকে। এনজাইমটা হচ্ছে একটা প্রোটিন ক্যাটালিস্ট। ইট ইনক্রিজ the velocity of a chemical reaction and are not consumed during the reaction. ঠিক আছে? তাহলে এনজাইমগুলো এগুলো কলয়েডাল সাবস্টেন্স, ঠিক আছে? হিট ল্যাবাইল মানে হিট দিলে এনজাইমগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো অর্গানিক ক্যাটালিস্ট বা বায়ো ক্যাটালিস্ট আমরা বলি, এবং এগুলো সাধারণত প্রোটিন ইন নেচার এক্সেপ্ট রাইবোজাইম। রাইবোজাইমটা হচ্ছে আরএনএ দিয়ে তৈরি, কিন্তু বেশিরভাগ এনজাইম প্রোটিন ইন নেচার। নন ডায়ালাইজেবল, যেহেতু কলয়েডাল এটা ডায়ালাইসিস করা যাবে না, এন্ড ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। সাবস্ট্রেট কোনটা? যে সাবস্টেন্সটা এনজাইমের সাথে বাইন্ড করে সেটাকে আমরা বলবো সাবস্ট্রেট, এবং এই রিঅ্যাকশনের ফলে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো প্রোডাক্ট। হ্যাঁ, ফেট অফ সাবস্ট্রেট। এনজাইমগুলো আমরা বলেছি প্রোটিন ইন নেচার। প্রোটিন জানি যে লার্জ মলিকুল, তাই না? এখানে অ্যামিনো অ্যাসিড থাকে 26 থেকে 2500 পর্যন্ত অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই যে বড় একটা এনজাইম, এর যে পার্টটা মানে একটা পার্ট অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে, এটা হচ্ছে সাবস্ট্রেটের সাথে এটা নন কোভ্যালেন্টলি বাইন্ড করবে এই অ্যাক্টিভ সাইটটা। এই অ্যাক্টিভ সাইট ছাড়া আরো একটা সাইট থাকে যেটাকে আমরা বলি অ্যালোস্টারিক সাইট, হ্যাঁ, যেখানে এই এনজাইমটার ইনহিবিটর অথবা স্টিমুলেটর এখানে বাইন্ড করে এই এই অ্যাক্টিভ সাইটের শেপটাকে চেঞ্জ করে দিবে, যার ফলে এটা এই রিঅ্যাকশনটাকে স্টিমুলেট করবে অথবা ইনহিবিট করবে। তাহলে এনজাইমে কাজ করার জন্য একটা অ্যাক্টিভ সাইট লাগবে, এবং এই অ্যাক্টিভ সাইটটা যে 3 ডাইমেনশনাল ফর্মে থাকবে, অ্যাক্টিভ সাইট আর সাবস্ট্রেট, এটা কি করবে? একদম এক্সাক্ট ম্যাচিং হতে হবে। এই যে এনজাইম এবং সাবস্ট্রেটের এই যে বাইন্ডিং, এই বাইন্ডটাকে দুই রকমের থিওরি আছে। একটা হচ্ছে লক অ্যান্ড কি থিওরি, মানে তালা চাবির মতো, আর একটা হচ্ছে ইনডিউস ফিট থিওরি, যে কিছুটা যদি চেঞ্জ থাকে ওটা আবার একটু কনফরমেশনাল চেঞ্জ হয়ে এনজাইম এবং সাবস্ট্রেটের যে সাইট এটা একদম অ্যাক্টিভলি মানে একটার সাথে আরেকটা জাস্ট বিপরীত হয়, হ্যাঁ, এই জন্য বাইন্ডিংটা সুন্দর হয়। বাইন্ডিং এর ফলে রিঅ্যাকশনের পরে আমরা প্রোডাক্ট পাবো, আর এনজাইমটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এনজাইমটা আবার ইউজ করা যাবে। তো এই এনজাইমকে আমরা ক্লাসিফাই করি, যেটা সবচেয়ে বেশি প্রচলিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, বা আইইউবি ক্লাসিফিকেশন বলি। এটা আমরা এনজাইমগুলোকে 6টা ভাগে ভাগ করি। যেমন অক্সিডোরিডাকটেজেস, এটা কোনগুলো কোন রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে। আমরা যখন মেটাবলিজম পড়েছি, হ্যাঁ, তখন আমরা দেখেছি যে অনেক এনজাইমের নাম জেনেছি আমরা সেগুলো। তাহলে এই এখানে মানে আবার যখন মেটাবলিজম পড়বো আবার আমাদের এটা রিভিশন হবে। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে এরকম এক্সাম্পল হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, ট্রান্সফারেজেস, এটা কি করবে? যে কোনো একটা ফাংশনাল গ্রুপকে ট্রান্সফার করবে, যেমন এটা গ্লুকোসিল হতে পারে, মিথাইল গ্রুপ হতে পারে, অথবা ফসফরাইল গ্রুপ হতে পারে। এগুলোকে একটা সাবস্টেন্স থেকে আরেকটা সাবস্টেন্সে ট্রান্সফার করে দেবে। যে গ্রুপের এনজাইম সেই গ্রুপটাকে আমরা নাম দিয়েছি ট্রান্সফারেজেস। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যামিনো ট্রান্সফারেজেস অথবা এক্সোকাইনেজ। আচ্ছা, আর এর পরের গ্রুপটা হচ্ছে হাইড্রোলাইসিস। এটা কি করবে? হাইড্রোলাইটিক ক্লিভেজ করবে। কার্বন কার্বন অথবা কার্বন অক্সিজেন অথবা কার্বন নাইট্রোজেন বন্ড এখানে হাইড্রোলাইসিস করবে। আমরা ডাইজেস্টিভ সিস্টেমের যে এনজাইমগুলো আছে সেগুলো সবই এই হাইড্রোলাইসিসের ভিতরে, যেমন অ্যামাইলেজ, তাই না? এছাড়া লাইসোজাইম, এগুলো হাইড্রোলাইসিস গ্রুপের ভিতরে পড়ে। লাইয়েজেস একই কাজ করবে, ক্লিভেজ করবে, কিন্তু এটা নন হাইড্রোলাইটিক ক্লিভেজ করবে। ওই একই বন্ড, কার্বন কার্বন অথবা কার্বন অক্সিজেন অথবা কার্বন নাইট্রোজেন বন্ড, এবং এর মাঝে এটা ডাবল বন্ড ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যালডোলেজ। এরপরে গ্রুপ আইসোমারেজেস, এটা ঠিক আইসোমার তৈরি করবে। আইসোমার কি? যে এটা কেমিক্যালি নাকি ফিজিক্যালি এটা চেঞ্জ হবে। ম্যাডাম, হ্যাঁ, বলো
বলো বলো। ম্যাডাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভালোভাবে, মানে স্ক্রিনে আসছেই না, শুধু সামনে এনজাইম লেখা আসতেছে। কিন্তু আমি আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, লাইগেজেস একই কাজ করবে, নন হাইড্রোলাইটিক ক্লিভেজ করবে, তাই না? আইসোমারেজেস যেগুলো আছে সেটা একটা মানে আইসোমার ফর্ম করবে আর কি, যেটা জিওমেট্রিক বা স্ট্রাকচারাল চেঞ্জ হবে সেইটার, কিন্তু কেমিক্যাল ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ট্রাইস ফসফেট আইসোমারেজ। এরপরে আছে লাইগেজেস অথবা সিনথেটেজ। এটা কি করবে, দুইটা মলিকুলকে জয়েন করবে, হ্যাঁ, নতুন একটা মলিকুল সিনথেসিস করবে, এবং সাধারণত এর সাথে এটিপি হাইড্রোলাইসিস হবে এবং এনার্জিটা অ্যাড হবে এখানে, হ্যাঁ। এটা এনার্জি কনজিউমিং রিঅ্যাকশন এটা। তাহলে আইইউবি ক্লাসিফিকেশন আমরা বললাম এনজাইম 6 ধরনের, নামগুলো খুব খেয়াল করবা: অক্সিডোরিডাকটেজেস, ট্রান্সফারেজেস, হাইড্রোলেজেস, লাইয়েজেস, আইসোমারেজেস, আর লাইগেসেস অর সিনথেটেস। আচ্ছা, এখন এনজাইম লোকেশনের উপর ডিপেন্ড করে, কোথায় আছে এনজাইমটা এটার উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্লাজমা স্পেসিফিক এনজাইম অথবা ফাংশনাল এনজাইমগুলো। এটা এই এনজাইমগুলো প্লাজমাতেই থাকে এবং প্লাজমাতেই তার কাজ, যেমন লাইপোপ্রোটিন লাইপেজ, প্লাজমিনোজেন, হ্যাঁ, এগুলো প্লাজমাতে থাকে, এর ফাংশন প্লাজমাতেই, অন্য কোথাও না। আর কিছু এনজাইম আছে যেটা কোনো একটা ভেসিকলের ভিতরে থাকে অথবা সেলের ভিতরে থাকে, যেমন ডাইজেস্টিভ এনজাইমগুলো, এগুলো ডাইজেস্টিভ সেক্রেটরি ভেসিকল থেকে সিক্রেশন হয়, তাই না, এই ইন্টারোসাইট থেকে সিক্রেশন হয়। তাহলে এই এনজাইমগুলো নরমালি ব্লাডে থাকার কথা না, কিন্তু কিছুটা অ্যাবসর্পশন হয়ে ব্লাডে চলে যায়। অথবা কোনো একটা সেলের ভিতরে যে এনজাইমগুলো থাকে, যেমন হেপাটোসাইটে থাকবে এএসটি, অ্যাসপার্টিক ট্রান্সামাইনেজ অথবা অ্যালানিন ট্রান্সামাইনেজ, হ্যাঁ। তাহলে এএসটি এএলটি এই এনজাইমগুলো হেপাটোসাইটে নরমালি থাকে, তবে নরমাল যে ডেইলি উইয়ার টিয়ার হয়, যে অল্প কিছু সেল লাইসিস হয়, তখন এই এনজাইমগুলো ব্লাডে যাবে। তাহলে আমরা প্লাজমায় যদি আমরা দেখি এনজাইমগুলো যেগুলো নন ফাংশনাল এনজাইম, আমরা খুবই অল্প লেভেল পাবো, হ্যাঁ। কিন্তু যদি কোনো ডিজিজ হয়, যেমন কারো যদি হেপাটাইটিস হয়, তখন অনেক বেশি হেপাটোসাইট যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, হ্যাঁ, হেপাটোসাইট লাইসিস হয়, তখন এই এনজাইমগুলো অনেক বেশি পরিমাণে প্লাজমায় চলে আসবে। তখন আমরা এই ফাংশনাল নন ফাংশনাল এনজাইম লেভেল প্লাজমাতে বেশি পাবো, হ্যাঁ। তাহলে এটা আমাদের একটা ডায়াগনস্টিক ইম্পর্টেন্স আছে এই নন ফাংশনাল এনজাইমগুলো। তাহলে লোকেশনের উপর ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে ভাগ করছি, যেগুলো সবসময় প্লাজমায় থাকে এবং প্লাজমাতেই তার কাজ, সেগুলো প্লাজমা স্পেসিফিক অথবা ফাংশনাল এনজাইম। আর নন ফাংশনাল গুলো বিভিন্ন সেলের ভিতরে থাকবে, নরমালি প্লাজমায় থাকে না, বা থাকলে খুব অল্প থাকে, প্লাজমায় এর কোনো কাজ নেই, কিন্তু সেই সিস্টেমের কোনো ডিজিজ হলে, সেলগুলো লাইসিস হলে প্লাজমায় এই লেভেলগুলো অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, এনজাইমগুলোর নামকরণ করা হয় সাধারণত যে সাবস্ট্রেটের উপর কাজ করে সেই সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, শেষে সাফিক্স হিসেবে এএসই, হ্যাঁ, এটা অ্যাড করা হয়। আর দুইটা নাম থাকে, একটা হচ্ছে শর্ট নেম আর একটা হচ্ছে মোর কমপ্লিট এন্ড সিস্টেমিক নেম। শর্ট নেমটা আমরা এভরিডে ইউজের জন্য আমরা ইউজ করি, যেটা যেমন ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, হ্যাঁ, এটা। আর যেটা সিস্টেমেটিক নেম, একটা লং নেম থাকে, ওটা একটু আনঅ্যাম্বিগাস থাকে নামটা, কিন্তু মানে ক্লিয়ার থাকে নামটা, কিন্তু একটু জটিল থাকে, মানে এভরিডে ইউজের জন্য এটি একটু কাম্বারসাম হয়, হ্যাঁ। যেমন এই যে আমরা একটু আগে 6টা ক্লাসিফিকেশন পড়লাম, তাই না, আইইউবি ক্লাসিফিকেশন, ওই নামগুলো একটু কঠিন কিন্তু একদম ক্লিয়ারলি আইডিয়া দিবে এনজাইম সম্পর্কে। আচ্ছা, এখন এনজাইমের কিছু নামে একটু একটু কনফিউশন থাকে, কাছাকাছি নামগুলো, যেমন সিনথেটেজ আর সিনথেজ আমরা কখন বলবো, হ্যাঁ। তাহলে সিনথেটেজ বলবো কখন, যখন সেই এই এনজাইমগুলো যে রিঅ্যাকশনে এটিপি কে ইউজ করবে, হ্যাঁ, তখন আমরা বলবো সিনথেটেজ, টিটা অ্যাড হবে সেখানে। এটিপি ইউজ করলে আমরা সিনথেটেজ নাম বলবো, আর যখন কোনো এটিপি ইউজ করে না তখন আমরা সেটাকে বলি সিনথেজ, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে ফসফাটেজ আর ফসফোরাইলেজ, হ্যাঁ। ফসফাটেজ কি করে, এটা হচ্ছে যে একটা ফসফেট গ্রুপ রিমুভ করার সময় ওয়াটার ইউজ করে। আর ফসফোরাইলেজ এটা কি করে, ইনঅর্গানিক ফসফেটকে ইউজ করে, যে কোনো একটা বন্ডকে ব্রেক ডাউন করার জন্য, অথবা একটা ফসফোরাইলেটেড প্রোডাক্ট আর কি তৈরি করে, সেটা ইনঅর্গানিক ফসফেট, হ্যাঁ, শুধু আর এটা ফসফাটেজ যেটা, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ ইউজ করবে। আচ্ছা, ডিহাইড্রোজিনেস এটা কি করে, এটা হচ্ছে যে এনএডি অথবা এফএডি, হ্যাঁ, আমরা পড়েছি, এগুলো কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর কি, ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে এই ডিহাইড্রোজিনেস গুলো। আর একটা আছে অক্সিডেজ আর অক্সিজিনেজ, হ্যাঁ। অক্সিডেজ যেটা, এটা
অক্সিজেন যখন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে, হ্যাঁ, কিন্তু ওই অক্সিজেন অ্যাটমটা কোনো সাবস্ট্রেটের ভিতরে ইনকর্পোরেটেড হয় না, জাস্ট অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে। আর অক্সিজিনেস সেটা এক অথবা তার বেশি অক্সিজেন অ্যাটম ওই সাবস্ট্রেটের ভিতরে ইনকর্পোরেটেড হয়, সেই সব এনজাইমগুলোকে আমরা বলি অক্সিজিনেস। মানে ওই রিঅ্যাকশন যে এনজাইমগুলো ক্যাটালাইজ করে ওই গ্রুপের এনজাইমকে আমরা বলি অক্সিজিনেস। ঠিক আছে, তো এটা আমাদের বারবার পড়লে আর কি ক্লিয়ার হয়ে যাবে এটা। আচ্ছা, এখন আসি আমরা এনজাইম সম্পর্কে জানলাম। এনজাইমটা হচ্ছে একটা প্রোটিন, তাই না? প্রতিটা এনজাইমের কাজের জন্য কিছু নন প্রোটিন পার্ট লাগে। হ্যাঁ, এই নন প্রোটিন যে পার্ট সেটা কোএনজাইম হতে পারে, অথবা প্রোস্থেটিক গ্রুপ হতে পারে, অথবা মেটাল আয়ন হতে পারে। তাহলে প্রোটিন পার্ট যেটা সেটাকে আমরা বলছি, বা এনজাইম যেটা আমরা পড়লাম এতক্ষণ, সেটাকে আমরা বলি অ্যাপো এনজাইম। ঠিক আছে, আর এর সাথে কাজের জন্য যে আরো কিছু ফ্যাক্টর লাগে, নন প্রোটিন ফ্যাক্টর বা কোফ্যাক্টর, সেটা এই দুটো মিলে তৈরি হয় যেটা ফাংশনাল এনজাইম, সেটাকে আমরা বলি হলো এনজাইম। তাহলে অ্যাপো এনজাইম যখন থাকে তখন সেটা কিন্তু ফাংশনাল থাকে না, আর যখন হলো এনজাইম হয়, প্রোটিনের সাথে নন প্রোটিন পার্ট অ্যাড হয়, তখন সেটাকে আমরা বলছি হলো এনজাইম, হ্যাঁ, বা ফাংশনাল এনজাইম। তাহলে এই যে এনজাইমের কাজের জন্য যে নন প্রোটিন পার্টটা লাগে সেটাকে আমরা বলি কোফ্যাক্টর। কোফ্যাক্টরকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা অর্গানিক, এটাকে আমরা বলি কোএনজাইম, আর একটা ইনঅর্গানিক বা মেটাল আয়ন। হ্যাঁ, সাধারণত 2/3 এনজাইমের এই কোফ্যাক্টর হিসেবে মেটাল আয়ন লাগে। আচ্ছা, এখন অর্গানিক যেটা, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে টাইটলি বাউন্ড বা প্রস্থেটিক গ্রুপ বলি সেটা, আর একটা লুজলি বাউন্ড থাকে যেটাকে আমরা সেকেন্ড সাবস্ট্রেট বলি, আবার কো সাবস্ট্রেটও বলি। আচ্ছা, আর যেটা ইনঅর্গানিক বা মেটাল আয়ন, সেটাকেও আমরা দুই ভাগে ভাগ করি, একটা টাইটলি বাউন্ড বা মেটালো এনজাইম, আর একটা লুজলি বাউন্ড বা আয়ন অ্যাক্টিভেটর। ঠিক আছে, এই সাধারণত মেটাল কোনগুলো কাজ করে? আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তাই না, যেগুলো আমরা সাপ্লিমেন্ট হিসেবে খাই, তাই না, ওই যে মিনারেলস, হ্যাঁ, ফুড নিউট্রিশন আমরা পড়েছি, মিনারেলস যেগুলো খাই সেগুলোই আসলে এখানে কোএনজাইম হিসেবে কাজ করে, তার একটা অংশ। তাহলে এনজাইম থেকে কোএনজাইমের ডিফারেন্স কি কি? আমরা বলেছি এনজাইমটা হচ্ছে প্রোটিন আর কোএনজাইমটা নন প্রোটিন, তাই না? তাহলে এনজাইমটা ছিল হিট ল্যাবাইল, যে তাপ দিলে সেটা নষ্ট হয়ে যাবে। যেহেতু প্রোটিন, এটা 60 ডিগ্রির উপরে গেলেই ডিনেচারেশন শুরু হয়, 100 ডিগ্রিতে গিয়ে এটা ডিনেচারেট হয়ে যায়, কাজে ওটা তখন ফাংশনাল এটা লস করে ফেলে এনজাইমটা। কিন্তু কোএনজাইম যেটা, সেটা হচ্ছে হিট স্টেবল। হ্যাঁ, আচ্ছা, এছাড়া এটা কি করবে? এটা হচ্ছে কোএনজাইমটা একটা অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, আর সাধারণত এগুলো ওয়াটার সলিউবল ভিটামিন, যেটা ভিটামিন বি কমপ্লেক্স ডেরিভেটিভস, এই কোএনজাইম গুলো। তাহলে এখানে কোন কোন ভিটামিন থেকে আমরা কোন কোন কোএনজাইম পাই তার একটা লিস্ট দিয়েছি। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা মেটাবলিজম পড়েছি যে এনজাইম আমাদের বডিতে সবচেয়ে বেশি কাজ করে, যে কোএনজাইমটা, সেটা হচ্ছে এনএডি, তাই না? এই যে আমাদের ইলেকট্রন ট্রান্সফার চেইনে এনএডিটা সেখানে রিঅ্যাকশনটা স্টার্ট করে, কাজে আমরা হিউজ অ্যামাউন্ট অফ এটিপি পাই এই এনএডি থেকে। হ্যাঁ, আরেকটা আছে যেটা প্যান্টোথেনিক অ্যাসিড বা কোএনজাইম এ। ঠিক আছে, প্যান্টোথেনিক অ্যাসিড থেকে আমরা পাই কোএনজাইম এ। আচ্ছা, তারপরে এখন আসি আমরা আইসো এনজাইম। তাহলে এনজাইম পড়লাম আমরা, কোএনজাইম সম্পর্কে জানলাম, এখন জানবো আইসো এনজাইম সম্পর্কে বা আইসোজাইম। আচ্ছা, একই এনজাইম কিন্তু এটার ফিজিক্যালি ভ্যারিয়েশন আছে। আমরা এনজাইম জানি যে এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, তাই না? আর প্রোটিনের আমরা স্ট্রাকচার করেছি, মনে করে দেখো, কোয়াটারনারি স্ট্রাকচার যখন করেছি তখন কয়েকটা সাব ইউনিট দিয়ে কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। তাহলে এখানে যে সাব ইউনিট আছে দেখো, যে যদি যে কোনো একটা এনজাইমের, এখানে আমরা ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা দেখিয়েছি, একটা সাব ইউনিট এইচ আর একটা সাব ইউনিট এম, এবং চারটা সাব ইউনিট নিয়ে এই এনজাইমটা তৈরি হয়। এই এনজাইমটা একই রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে, কিন্তু এই এনজাইমটা কোন সেলে আছে, কোন লোকেশনে আছে, সেটার উপর ডিপেন্ড করে এনজাইমের এই সাব ইউনিটগুলো কিছুটা চেঞ্জ হয়। তাহলে এই যে একই এনজাইমের এই যে সাব ইউনিট চেঞ্জ হয়েছে, এটাকে আমরা বলি আইসো এনজাইম অথবা আইসোজাইম। ঠিক আছে, এটা ল্যাকটেট ডিহাইড্রোজেনেসে আমরা দেখি যে যখন চারটা এইচ সাব ইউনিট থাকে তখন এটা LDH1। ঠিক আছে, এরকম আবার এম সাব ইউনিট যদি একটা অ্যাড হয় তখন LDH2, এরকম করে চারটা যদি এম সাব ইউনিট থাকে তখন সেটাকে বলছি আমরা LDH5। এরকম আরো এক্সাম্পল আছে আইসোএনজাইমের, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ অথবা অ্যালকালাইন ফসফেটেজ,
ঠিক আছে? তাহলে আইসো এনজাইমটা কি? একই এনজাইম, এনজাইমটা একই জিনিস, একই রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে, কিন্তু এটা ফিজিক্যালি একটার সাথে আরেকটা আলাদা, ফিজিক্যালি ডিস্টিংক্ট ভ্যারাইটি। ঠিক আছে? সেটা হচ্ছে আইসো এনজাইম। তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের আমরা বলেছি 5টা আইসো এনজাইম আছে। এর মধ্যে দেখো LDH1 যেটা, সেটা অ্যাবান্ডান্ট থাকে, মানে বেশি থাকে মায়োকার্ডিয়াম আরবিসিতে। LDH5 যেটা বেশি থাকবে লিভার স্কেলিটাল মাসলে। হ্যাঁ, তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? আমরা যদি যদি কোনো কারণে লিভারে কোনো একটা ডিজিজ হয়, আমরা দেখতে চাই যে লিভার সেল থেকে LDH বের হয়ে ব্লাডে চলে এসেছে কিনা, তাই না? তাহলে এটা একটা নন ফাংশনাল এনজাইম। যদি লিভার সেল ড্যামেজ হয় তাহলে LDH টা ব্লাডে চলে আসবে, ব্লাড লেভেল বেড়ে যাবে। আর যদি হার্টের কোনো ডিজিজ হয় তাহলে LDH1 পার্টটা ব্লাডে চলে আসবে, এসে ব্লাড লেভেল বেড়ে যাবে। হ্যাঁ, তা আমরা যদি টোটাল LDH লেভেল করি 1 2 3 যদি আলাদা না করি, তাহলে কি কোন কারণে বাড়লো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। LDH বেড়েছে ঠিকই, কিন্তু এটা কি লিভার কজে বাড়লো নাকি মায়োকার্ডিয়ামের কজে বাড়লো এটা বুঝতে পারছি না। তা আমি যদি স্পেসিফিক করি যে আমার কাছে যে রোগী আসছে আমার মনে হচ্ছে তার হার্টের ডিজিজ হতে পারে, তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, তাহলে আমি কি, তাহলে আমি LDH না করে আমি কি করবো, LDH1 টা করবো। 1টা যদি বেড়ে যায় আমি তখন কনফার্ম হবে হ্যাঁ তার মায়োকার্ডিয়ামেরই সমস্যা আছে। আবার যদি কোনো পেশেন্ট আসছে যার লিভারের সমস্যা আমার মনে হচ্ছে, তখন আমি এগুলো করবো না, আমি তখন LDH5টা করবো। ঠিক আছে? করে আমি বুঝতে পারবো যে তার আসলে লিভারের যদি লেভেল বেড়ে যায় লিভারের সমস্যা। একইভাবে ক্রিয়েটিনিন কাইনেজের এটা 3টা আইসো এনজাইম আছে, 1 2 3, অথবা আমরা বলি CKBB, CKMB, CKMM। ঠিক আছে? তাহলে এটা কি, যদি ব্রেইনের প্রবলেম হয় তাহলে মানে ব্রেইনে অ্যাবান্ডেন্ট থাকে বিবি পার্টটা 1 CK1, হ্যাঁ, কিন্তু হার্টে থাকে CK2টা। তাহলে কেউ যখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে আসে অথবা হার্ট ডিজিজ নিয়ে আসে, তখন আমি যদি দেখতে চাই যে আসলে তার হার্টের সেল লাইসিস আছে কিনা বা হার্টের সেল ড্যামেজ আছে কিনা, তখন আমি CK2 লেভেলটা করব, অন্যগুলো আর করব না। ঠিক আছে? আমি কনফার্ম হওয়ার জন্য। এরকম ভাবে অ্যালকালাইন ফসফেটেজ যেটা, সেটা বোনসে থাকে এক ধরনের আইসো এনজাইম, লিভারে থাকে এক ধরনের, আবার প্লাসেন্টাতে থাকে আরেক ধরনের একটা। আচ্ছা, এখন আসি আমরা যে কোন কোন ফ্যাক্টর এনজাইম অ্যাক্টিভিটিকে এফেক্ট করে। এটার মধ্যে একটা আছে pH, টেম্পারেচার, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, টাইম অ্যান্ড প্রোডাক্ট কনসেন্ট্রেশন। এছাড়া বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে আমাদের বডিতে আমরা আরো কিছু ফ্যাক্টর অ্যাডিশনাল পাই, যেমন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, অ্যালোস্টেরিক এফেক্টর, কোভ্যালেন্ট মডিফিকেশন, ইন্ডাকশন অ্যান্ড রিপ্রেশন অফ এনজাইম সিনথেসিস। এগুলো একটু একটু করে আমরা এক্সপ্লেইন করব এখন। যেমন pH সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা pH সম্পর্কে বলতে পারি কি, এরা আমাদের ম্যাক্সিমাম pH, আমাদের বডিতে যেসব এনজাইম আছে ম্যাক্সিমাম 5 to 9 এই pH এ কাজ করে। কিন্তু এক্সট্রিম pH এ কাজ করে এরকম দুইটা আছে। একটা হচ্ছে আমাদের স্টমাকে পেপসিন, যেটা পেপসিন স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার জন্য এটা কি এনভায়রনমেন্টে অ্যাসিডিক, আর স্টমাকে যে এনজাইম কাজ করে সেটা হচ্ছে পেপসিন। কাজে পেপসিনের কাজের জন্য ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টটাই লাগবে। হ্যাঁ, এই জন্য পেপসিনের অপটিমাম pH হচ্ছে 1 to 3। আর একটা কি অ্যালকালাইন ফসফেটেজ যেটা, সেটার অপটিমাম pH হচ্ছে 9 এর বেশি। ঠিক আছে? তাছাড়া অধিকাংশ এনজাইমগুলো এই pH এ কাজ করে, 5 to 9, হ্যাঁ, এই pH এ কাজ করে। টেম্পারেচার, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন আমরা জানি টেম্পারেচার যদি বাড়ানো হয় কেমিক্যাল রিঅ্যাকশনের রেটটা ইনক্রিজ করে। ঠিক আছে? কিন্তু আমাদের বডিতে যেসব এনজাইম আছে সেগুলি কি, আমাদের বডির টেম্পারেচার কত, 37 ডিগ্রি, তাই না? তাহলে সেই এনজাইমগুলো সাধারণতই 37 ডিগ্রি টেম্পারেচারের অ্যারাউন্ডে সবচেয়ে বেশি কাজ করবে। তাহলে টেম্পারেচার যত বাড়বে এনজাইমের অ্যাক্টিভিটি তত বাড়বে, কিন্তু এই 40 ডিগ্রি যখন ক্রস করে যাবে তখন এনজাইমের অ্যাক্টিভিটি আবার কমা শুরু করবে। তার কারণ কি, যখন 60 ডিগ্রিতে চলে যাবে তখন তো এনজাইমগুলো অলমোস্ট এগুলো ডিনেচার্ড হয়ে যাবে, তাই না? এগুলো প্রোটিন ছিল, কাজে ডিনেচার্ড যখন হবে এনজাইমের ফাংশনালিটি আর থাকবে না, তখন কাজ একদম কমে যাবে। তাহলে এই 40 ডিগ্রির আশেপাশে এনজাইমটা সবচেয়ে ভালো কাজ করবে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা কি, যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি বাড়াবো, যদি এই এনজাইমের অ্যাক্টিভিটি বা রেট অফ রিঅ্যাকশন কিন্তু তত বাড়তে থাকবে। আপ টু কতটুকু, যখন সব এনজাইমগুলো সাবস্ট্রেট দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে আর নতুন কোনো এনজাইম থাকবে না, তখন যদি আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই আমি এনজাইমের রিঅ্যাকশন রেট কিন্তু বাড়াতে পারবো না, হ্যাঁ, তখন সেখানে প্ল্যাটো হয়ে যাবে। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা এনজাইম রিঅ্যাকশনের মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াবো এনজাইমের রেট অফ রিঅ্যাকশনও তত বেশি বাড়বে। এনজাইম কনসেন্ট্রেশন, এটা কি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ রিঅ্যাকশন।
মানে সাফিসিয়েন্ট সাবস্ট্রেট যদি আমার থাকে, তাহলে আমি এনজাইম কনসেন্ট্রেশন যত বাড়াবো আমার রেট অফ রিঅ্যাকশনও তত বেশি বাড়তে থাকবে। আরেকটা কি টাইম অ্যান্ড প্রোডাক্ট কনসেন্ট্রেশন। এটা কি যে আমি টাইমের এগেইনস্টে কতটুকু প্রোডাক্ট পাচ্ছি। হ্যাঁ, এটা যদি আমি একটা গ্রাফ করতাম তাহলে আমি কি করতাম, আমরা এরকম যদি একটা গ্রাফ করতাম দেখতাম যে শুরুতে টাইমের সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, কিন্তু কিছুক্ষণ পরে তখন এই কনসেন্ট্রেশন আর বাড়তে থাকবে না, তখন কিন্তু একটা প্ল্যাটু টাইপ হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে এটা হচ্ছে টাইম এন্ড প্রোডাক্ট কনসেন্ট্রেশনের রিলেশন। এখন আমরা আসি অ্যালোস্টারিক এফেক্টর। সেটা হচ্ছে আমরা অ্যালোস্টারিক এফেক্টর সম্পর্কে একটু জেনেছি, যেটা হচ্ছে যে সাবস্ট্রেটের সাথে নন কোভ্যালেন্টলি মানে এমন কিছু সাবস্ট্রেট থাকে সেটা এনজাইমের অ্যাক্টিভ সাইটে না বরং এই অন্য কোনো একটা সাইটে, হ্যাঁ, অ্যালোস্টারিক সাইটে বাইন্ড করবে এবং এটা সাধারণত অ্যাক্টিভেটর হয় অথবা ইনহিবিটর হয়। তাহলে এটা বাইন্ড করে কি করবে, এনজাইমের রেটকে মানে রিঅ্যাকশন রেটকে বাড়াবে অথবা কমাবে। তাহলে যদি এনজাইম অ্যাক্টিভিটিকে বাড়ায় তাহলে এই অ্যালোস্টারিক এফেক্টরকে আমরা বলি পজিটিভ এফেক্টর, আর যদি রেট অফ রিঅ্যাকশন কমায় তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ এফেক্টর। আবার এই এফেক্টরগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোমোট্রফিক আর হেটারোট্রফিক। সাধারণত সাবস্ট্রেট নিজেই যখন এফেক্টর হিসেবে কাজ করে তখন সেটাকে হোমোট্রফিক এফেক্টর বলি এবং এগুলো সাধারণত পজিটিভ এফেক্টর হিসেবে কাজ করে। আর যখন সাবস্ট্রেট না অন্য কোনো এফেক্টর বা মানে আলাদা কোনো এফেক্টর যখন এসে কাজ করে তখন সেটাকে আমরা বলি হেটারোট্রফিক এফেক্টর এবং এগুলো সাধারণত নেগেটিভ এফেক্টর হিসেবে কাজ করে। কোভ্যালেন্ট মডিফিকেশন। আচ্ছা, কিছু এনজাইম এটা হচ্ছে কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে মানে কোনো একটা গ্রুপ অ্যাড হয় অথবা রিমুভ হওয়ার ফলে সেই এনজাইমটার কোভ্যালেন্ট মডিফিকেশন হয়, তার ফলে এনজাইমের অ্যাক্টিভিটিটা ডিফারেন্ট হয়। যেমন ফসফোরাইলেশন দিয়ে বেশিরভাগ এনজাইম অ্যাক্টিভেটেড হয়, হ্যাঁ, অথবা ইনঅ্যাক্টিভেটেড হতে পারে। যেমন গ্লাইকোজেন সিনথেজ, হ্যাঁ, এটা একটা এনজাইম, এটা যদি ফসফেটের সাথে ফসফেট অ্যাড করা হয় তখন এই হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা, আমরা শেষ করে দেব। তাহলে গ্লাইকোজেন সিনথেসের সাথে যদি ফসফেট অ্যাড করা হয় এই এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যায়, হ্যাঁ, তাহলে কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে অ্যাক্টিভিটি কমে গেল। আবার গ্লাইকোজেন ফসফোরাইলেজ যেটা আছে এটার সাথে যদি আমি ফসফেট অ্যাড করি, ফসফোরাইলেশন করি, তাহলে এই এনজাইমের অ্যাক্টিভিটি আবার বেড়ে যাবে, হ্যাঁ, তাহলে কোভ্যালেন্ট মডিফিকেশনের মাধ্যমে গ্লাইকোজেন ফসফোরাইলেজের অ্যাক্টিভিটি বেড়ে গেল। ঠিক আছে, সবশেষে আসো ইন্ডাকশন এন্ড রিপ্রেশন অফ এনজাইম সিনথেসিস। এটা কি ইনসুলিন একটা হরমোন, এটা গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনের যত এনজাইম আছে সেই এনজাইমকে ইনডিউস করবে, মানে এটার সিনথেসিস বাড়াবে অথবা অ্যাক্টিভিটি বাড়াবে। আর কি আছে, গ্লুকোনিওজেনেসিসের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো সিনথেসিস কমাবে বা অ্যাক্টিভিটি কমিয়ে দেবে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ইন্ডাকশন এন্ড রিপ্রেশন। তাহলে আজকে এতটুকুই। তাহলে এনজাইম সম্পর্কে আমরা জানলাম, কোএনজাইম সম্পর্কে জানলাম, কোফ্যাক্টর সম্পর্কে জানলাম, আইসোএনজাইম সম্পর্কে জেনেছি, আর এনজাইমের ক্লাসিফিকেশন এবং কোন কোন ফ্যাক্টর এনজাইম অ্যাক্টিভিটিকে এফেক্ট করে এগুলো সম্পর্কে আমরা জানলাম।